প্রিয় ছাত্রছাত্রীরা, যারা বাংলা সাহিত্য ভালোবাসো, বাংলা সাহিত্য নিয়ে পড়ছো বা ভবিষ্যতে বাংলা সাহিত্য নিয়ে পড়বে, তাদের জন্য এই ভিডিও। আমি ছোট গল্পের আলোচনা শুরু করেছিলাম, আর আজকে আমি যে বইটা নিয়ে বসে আছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প। প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য ছোট গল্পকার। তার লেখা বিখ্যাত ছোট গল্প হলো রসময়ী রসিকতা। এইটা আমি আজকে তোমাদের পড়ে শোনাবো। ছোট গল্পের সার্থক নিদর্শন এই গল্পে। ক্ষেত্রমোহনবাবু ও রসময়ীর অসখী দাম্পত্য জীবনের গল্প। তাদের মধ্যে অনেক বয়সের ফারাক। আর রসময়ীর এখানে দাপটের চরিত্র। যদিও নামের মধ্যে রস আছে, কিন্তু লেখক সেই রসকে রৌদ্র রস বলেছেন। ক্ষেত্রমোহনবাবু রসময়ীর কোনো সন্তানাদি না থাকায় ক্ষেত্রমোহনবাবু ঠিক করেন যে আবার বিয়ে করবেন, কিন্তু দজ্জাল রসময়ী তা বারবার আর কি ভেস্তে দেয়। তারপর যখন রসময়ীর হঠাৎ মৃত্যু হয়, তখন ক্ষেত্রমোহনবাবু ভাবেন যে এবার আর কোনো বাধা নেই, তিনি আবার নতুন করে বিয়ের উদ্যোগ শুরু করেন। কিন্তু সেই সময় রসময়ীর প্রেরিত চিঠি তার কাছে এসে হাজির হয় এবং সেই ভৌতিক চিঠি পেয়ে তিনি ঘাবড়ে যান। বিয়ে করার বাসনা তার ত্যাগ হয় না, কিন্তু সেই চিঠি তার ভয়ের উদ্রেক করে এবং সেই থেকে গল্পে হাস্যরস আর কি লেখক আনয়ন করেছেন। সেই নিয়ে এ গল্প। গল্পের শেষে চমক আছে। পাঠক জানতে পারবে যে এই চিঠিগুলো কি সত্যি ভৌতিক চিঠি ছিল, নাকি কেউ বদমাইশি করে এই চিঠি তার কাছে প্রেরণ করেছিল, কিংবা রসময়ী রসিকতা করেছিল কিনা ক্ষেত্রমোহনবাবুর সাথে। তাহলে রসিকতা মানে হচ্ছে ঠাট্টা বা ইয়ার্কি। তাহলে গল্পটা পড়া শুরু করছি। ক্ষেত্রমোহনবাবুর অষ্টাদশব্যাপী দাম্পত্য জীবন স্ত্রী সহিত যুদ্ধবিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে। এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখা যায় না। ক্ষেত্রমোহনের বয়স এখন 40 বছর, স্ত্রী রসময়ীর বয়স 30। রসময়ী এই নাম যে রাখিয়াছিল বলিহারি তাহার প্রতিভা। তবে রসও তো অনেকগুলি আছে কিনা, এক্ষেত্রে রৌদ্ররস, শান্ত রস আছে, হাস্যরস আছে, করুণ রস আছে। লেখক রসময়ীকে বলেছেন, মানে তার চরিত্র যেরকম তাতে রৌদ্ররস, ঝাঁঝালো আর কি ব্যক্তিত্ব রসময়ীর। ক্ষেত্রমোহন একজন বাংলা নবিশ মোক্তার। মোক্তাররা ঠিক উকিল তাদের বলা যায় না, তারা আইনের কাজ করেন। আর বাংলা নবিশ মানে বাংলায় আর কি কাজকর্ম করেন। হুগলিতে থাকিয়া বেশ 2 পয়সা উপার্জন করেন। বাড়ি তাহার হুগলিতে নহে, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বৎসর হুগলিতে নিজ বাটি নির্মাণ করিয়া বাস করিতেছেন। দুঃখের বিষয়, এ পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয় নাই। স্ত্রীর যেরূপ বয়স, আর হইবার ভরসাও নাই। অনেক দিন হইতে তার মাসি পিসি প্রভৃতি পুনর্বার বিবাহ করিবার জন্য তাহাকে অনুরোধ করিতেছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এই বিষয়ে কোনরূপ চেষ্টা চরিত্র করিতে সাহস করেন নাই। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্ট করিয়া ক্ষেত্রমোহনকে 2 দিন গৃহচারা করিল। অবশেষে নিজে তার পিত্রালয় হালিশহরে চলিয়া গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করিয়া গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন রসময়ীর আর মুখদর্শন করিবেন না, অন্যত্র বিবাহ করিবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকিতে দিবেন না, এই শেষ। হালিশহর গ্রামটি হুগলিরই অপর পারে, মধ্যে গঙ্গা প্রবাহিতা। চৌধুরী পাড়ায় রসময়ীর পিত্রালয়। অনেকদিন হইল তাহার পিতামাতার কাল হইয়াছে। এখন সেই বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তার 2টি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচরাপাড়ার কারখানায় কর্ম করে। সুবোধ স্কুল ছাড়িয়া এখন বাড়িতেই বসিয়া আছে, এখনো কিছু জুটে নাই। মাসাধিক কাল রসময়ী হালিশহরে বাস করিতেছে। পূর্বে পূর্বে এরূপস্থলে 2-4 দিন বা বড় জোর 1 সপ্তাহ পরে দন্তে তৃণ করিয়া ক্ষেত্রমোহন আসিয়া উপস্থিত হইতেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গৃহে ফিরাইয়া লইয়া যাইতেন। কিন্তু এবার সে নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময়ী কিছু চিন্তিত হইয়া পড়িয়াছে।
পাড়ার একজন বালক প্রত্যহ নৌকাযোগে গঙ্গা পার হইয়া হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়িতে যাইত। সেই ছেলেটি গ্রামে প্রচার করিয়া দিল ক্ষেত্রমোহনবাবুর বিবাহ দিন স্থির হইয়া গিয়াছে। এই কথা শুনিয়া রসময়ী দিদি বিনোদিনী একদিন বৈকালে ছেলেটিকে বাড়িতে ডাকিয়া আনিলেন। তাহাকে সন্দেশ ও রসগোল্লা খাইতে দিয়া বলিলেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্র আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? বালক বলিল, হ্যাঁ সত্যি বই কি। আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুচড়ায় তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বই কি। সুরেশই তো আমাকে বলেছে দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশ্চন্দ্র চাটুর্যে, জজ আদালতে কাজ করেন। তাদের বাড়িটা তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি। সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। কত বড় মেয়ে? এই আমাদের বয়সই হবে। বালকটির বয়স 13 বৎসর। কেমন দেখতে? তা বেশ সুন্দর। বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, আচ্ছা, কাল একবার আমাদের দু বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারবে বাবা? কেন? তাদের একবার মিনতি করে বলে দেখি, বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না, আর তার মেয়েও জলে পড়বে। কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে। একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিও কেমন? আমি বরং তোমায় একটি টাকা দেব, ঘুড়ি নাটাই এসব কিনো। বালকটি ব্যগ্রভাবে নিজ সম্মতি জানাইল। পরদিন বেলা 11টার সময় দুই ভগিনীকে লইয়া বালকটি চুচুড়া যাত্রা করিল। গঙ্গাপার হইয়া ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া মাধবীলতায় হরিশবাবুর গৃহে গিয়া উপস্থিত হইল। খিড়কি দরজার সম্মুখে দাঁড়াইল। রসময়ী বলিল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভিতর বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি, বলিয়া দুইজনেই অবতরণ করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল। সেই বাড়ির মেয়েরা কেহ তখন স্নান করিতেছে, কেহ খাইতে বসিয়াছে, কেউ বারান্তে উঠানে বসিয়া চুল শুকাইতেছে। হঠাৎ দুইজন ভদ্রঘরের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করিতে দেখিয়া একজন সবিস্ময়ে বলিল, তোমরা কারা গা? বিনোদিনী বলিল, আমরা হালিশহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলিল, এসো বসো। দুইজনে বারান্দায় উঠিয়া উপবেশন করিয়া বলিল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়াকে দেখাইয়া সকলে বলিল, ইনি গিন্নি। গৃহিণী বলিলেন, তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলিল, তোমাদের মেয়ের নাকি বিয়ে। গৃহিণী বলিলেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে। কবে? এই 20 মাঘ দিন স্থির হয়েছে। পাত্রটিকে? ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগিতে মোক্তারি করেন। সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বাড়িয়া চলিয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলিল, চিনি নে আবার, খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বলিলেন, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রীকে পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করিয়া বসিয়া শুনিতেছিল। তাহার মনের রাগ ক্রমশই বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল। এই কথা শুনিয়া হস্তপদ ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল, চক্ষু দুইটি লাল হইয়া উঠিল। বিনোদিনী জিজ্ঞাসা করিল, কেন পরিত্যাগ করেছে? কিছু শুনেছ গা? শুনেছি, সে নাকি বড় দজ্জাল। শ্রবণমাত্র রসময়ী তড়াক করিয়া হইয়া উঠিল। বারান্দার কোণে ছিল এক গাছা ঝাঁটা। নিমেষ মধ্যে সেইটা দুই হস্তে ধরিয়া গৃহিণীর ওপর সপাসপ মারিতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে বলিতে লাগিল, কেন কেন, আর কি মরার জায়গা পেলে না? জায়গা পেলে না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য পাত্র জুটল না? এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে ক্ষণকালের জন্য হতবুদ্ধি হইয়া গেল। তারপর মহা গণ্ডগোল আরম্ভ হইল। অল্পবয়স্কা বালিকারা কাঁদিয়া ছুটিয়া কেউ খাটের নিচে, কেউ সিন্দুকের আড়ালে লুকাইল। বাড়ির ঝি বসিয়া বাসন মাজিতেছিল, সে বাসন ফেলিয়া ওরে খুন করলে রে, খুন করলে রে, সেপাই সেপাই, এ পাহারাওয়ালা বলিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। বাড়ির অপর মেয়েরা আসিয়া রসময়ীকে ধরিয়া ফেলিল। রসময়ী তখন গৃহিণীকে ছাড়িয়া তাহাদের উপর কিল চর ও নিষ্ঠিবন বৃষ্টি করিতে লাগিল। কাহারও কাপড় ছিঁড়িয়া দিল, কাহারও চুল ছিঁড়িয়া দিল, কাহাকেও খামচাইয়া দিল, কাহাকে কামড়াইয়া দিল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, কোণেটি গেল কোথা? তাকে একবার বের করো না। চোখ দুটো গেলে দিয়ে যায়, নাকটা কেটে দিয়ে যায়, দাঁতগুলো ভেঙে দিয়ে যায়। বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল। ক্রমে সদর দরজায় লোক হৈ হৈ করিতে লাগিল। তখন সে বলিল, রসময়ী, থাম থাম, ক্ষমা দেবন, খুব হয়েছে, চল বাড়ি চল। ঝি ছুটিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল, ওগো যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। পুলিশের নাম শুনিয়া রসময়ী বলিল, চলো দিদি চলো। যাবে কোথা? দারোগা আসুক তবে যেও, বলিয়া 2-3টি স্ত্রীলোক রসময়ীকে ধরিতে অগ্রসর হইল।
রসময়ী এক লম্ফে উঠানের কোণ হইতে আঁশবটিখানা সংগ্রহ করিয়া মাথার উপর সব এগে ঘুরাইয়া বলিল, খুন চেপেছে আমার, খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসি যাব। ইয়া দেখিয়া সমস্ত স্ত্রীলোক মা গো বলিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিল। পাহারাওয়ালা, পাহারাওয়ালা, আসামি পালাই বলিয়া চিৎকার করিতে করিতে ঝি পুনশ্চ রাস্তায় বাহির হইয়া পড়িল। রসময়ী তখন দিদির সহিত খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিয়া বলিল, পাড়ঘাটে চল। তাহলে রসময়ী একবারে উঠে পড়ে লাগলো ক্ষেত্রমোহনবাবুর বিয়ে ভেস্তে দেবার জন্য। সরাসরি আর কি ক্ষেত্রমোহনবাবুর সঙ্গে যে মেয়ের সম্বন্ধ হচ্ছে তার বাড়িতে গিয়ে হাজির হলো দিদি বিনোদিনীকে নিয়ে। বলা বাহুল্য, হরিশ্চন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করিলেন না। তাহার গৃহিণী বলিলেন, সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে, তুমি অন্যত্র চেষ্টা দেখো। পরদিন কাছারিতে গিয়া হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথায় শ্রবণ করিলেন। রাগে তাহার সর্বশরীর জ্বলিতে লাগিল। কাছারি হইতে বাড়ি ফিরিয়া হাত মুখ ধুইয়া অন্তঃপুরে বসিয়া ক্ষেত্রবাবু তামাক খাইতেছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী আসিয়া প্রবেশ করিল। কয়েক মুহূর্ত নির্বাক হইয়া ক্ষেত্রমোহনের পানে দৃষ্টিপাত করিল, সেই প্রকার দৃষ্টিপাত যে দৃষ্টিপাতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্ম করিয়া ফেলিতেন। ক্ষেত্রবাবু বলিলেন, কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সহিত উত্তর করিল, একটা শ্রাদ্ধে জোগাড় করতে। তাহার ওষ্ঠযুগল ক্রোধে কম্পিত হইতে লাগিল। তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহনবাবু বলিলেন, শ্রাদ্ধটা কার? হরিশ চাটুর্যের মেয়ের আর মেয়ের মার। তাহলে দুটো শ্রাদ্ধ বলো, সঙ্গে সঙ্গে অমনি নিজেরটাও সেরে নিলে হয় না? সেইটে হবে না, এখন বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম। হুকা নামাইয়া একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমোহন বলিলেন, করছি তো, করবো না কেন? তোমার ভয়ে নাকি? রসময়ী চিৎকার করিয়া হাত নাড়িয়া বলিল, করো না, করে একবার মজাটাই দেখো না। কি করবে তুমি? এই এমন কিছু না, আঁশবটিটা দিয়ে সে মেয়ের নাক কেটে দেবো আর বুকে একখানা 10 মুখে পাথর বসিয়ে দেবো, 10 মুনে পাথর চাপিয়ে দেবো। আর তোমার নাকটা যদি কেউ কেটে দেয়, এসো না, কাটো না, তুমি কাটো না হয়, বলিয়া রসময়ী নিজে কোমরে 2 হাত দিয়া ঝুঁকিয়া নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি নিকটে সরাইয়া দিল। স্থিরে তার দৃশ্য বিনয় দেখিয়া ক্ষেত্রমোহন আবার হুকা উঠাইয়া লইয়া আপন মনে টানিতে লাগিলেন। ঝুঁকিয়া থাকিয়া যখন ক্লান্তি বোধ হইল, রসময়ী তখন নিজের মুখ সরাইয়া লইয়া আবার সোজা হইয়া দাঁড়াইল। বলিল, তাহলে আঁশবটিতে শান দিয়ে রাখি গে, সম্বন্ধ পাকা হলে খবরটা দিও, চুপি চুপি যেন শুভ কাজটা সেরে ফেলো না। ক্ষেত্রমোহন বলিলেন, তুমি না মরলে আর বিয়ে করছিলেন, মরবে কবে? এই কথা শুনিয়া রসময়ী বিদ্রুপের স্বরে হা হা করিয়া হাসিয়া উঠিল। বলিল, আমি মরব কবে জিজ্ঞাসা করছো? রশি বামনি এমনি মরছে না, তার এখনো অনেক দেরি, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, বুড়ো থুত্তুরে হবে, ভুয়ে মুয়ে হয়ে যাবে, যখন আর কেউ মেয়ে তোমায় দিতে রাজি হবে না, তখন আমি মরব। দাম্পত্য রসালাপ এই পর্যন্ত অগ্রসর হইলে বাইরে একখানি গাড়ি থামিবার শব্দ হইল। রসময়ী বলিল, তবে সেই কথাই রইল, এখন তবে আসি। দিদি ও পাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তবে সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যায়। তাহলে যখন রসময়ী জানতে পারলো যে ক্ষেত্রমোহন বাবু বিয়ের উদ্যোগ করছে, তখন রসময়ী বিয়ে ভেস্তে দেবার জন্য সোজাসুজি মেয়ের বাড়ি গিয়ে ঝামেলা করলো, যেখানে আর কি ক্ষেত্রমোহন বাবু সম্বন্ধ করেছিল। তারপর সে সোজা ক্ষেত্রমোহনের কাছে এসে ক্ষেত্রমোহনকে ধমকে ভয় দেখিয়ে চলে গেল। এরপরে কি হবে সেইটা জানতে আমি তোমরা পরের ভিডিওটা অবশ্যই শোনো। এই ভিডিও আমি এই অবধি শেষ করছি। যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানিও। আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো আর সবাই ভালো থেকো।